লেখিকা পারমিতা দের সুলক্ষণা। দরজায় হালকা টোকা পড়তেই ঘুম ভাঙল সুলক্ষণার। আজ খানিকটা দেরি হয়ে গেছে ঘুম ভাঙতে। ঘড়ির দিকে তাকিয়ে একটা জিভে কামড় বসিয়ে দিল সে। 6:45। এমন দেরি তো কোনোদিনও হয় না। তাই তড়িঘড়ি করে উঠে বসল সে। তারপর দরজাটা খুলে খানিকটা লজ্জা মিশ্রিত হাসি হেসে মোক্ষদাকে বলল, ইয়ে মানে আজ অনেকটাই দেরি হয়ে গেল। মোক্ষদা খানিকক্ষণ সুলক্ষণার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, মা ডাকছেন তোমাকে, তুই যা, আমি আসছি। বলার সাথে সাথে ঘরের ভেতর থেকে একটি পুরুষ কণ্ঠ ভেসে এলো, কই গো, একবারটি এদিকে এসো দেখি। হ্যাঁ যাই। মোক্ষদা কি বুঝলো কে জানে, একটু মুখ টিপে হেসে চলে গেলে সুলক্ষণা ঘরের মধ্যে প্রবেশ করল। তারপর বলল, বসো। সুলক্ষণা ধীরে ধীরে এগিয়ে পাশে গিয়ে বসল। লোকটি এবার আরেকটু কাছে এসে মাথায় হাত রেখে বলল, কাল রাতে তোমার চোখের সামনে আলোটা জ্বালিয়ে রাখতে হলো। অফিসের কাজ থাকলে তা জ্বালিয়ে রাখতে হবে বই কি, কিন্তু তোমার ঘুমটা। কথাটা শেষ হলো না। সুলক্ষণা স্বামীর কাছ থেকে সরে দাঁড়ালো। তারপর বলল, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি চা আনছি। রান্নাঘরে গিয়ে দেখল আরেক কাণ্ড। শাশুড়ি চায়ের জল চাপিয়ে দিয়েছেন উনুনে। মোক্ষদা পাশে বসে কুটনো কোটার তোড়জোড় করছে। শাক পাতা লতা সব ধুয়ে রাখার ব্যবস্থা করছে। শাশুড়ি বিড়বিড় করে কি যেন বলছে। তারপর চায়ের বাসনের ওপর ছাঁকনিটাকে সজোরে রেখে মোক্ষদাকে বললেন, দেখি বিস্কুটের কৌটোখানা দে দেখি। সুলক্ষণা তৎক্ষণাৎ গিয়ে তাকের থেকে খাস্তা বিস্কুটের কৌটোখানা শাশুড়ির দিকে এগিয়ে দিতেই শাশুড়ি ঝাঁঝিয়ে উঠলেন, বললেন, ঘুম ভাঙল? সুলক্ষণা কিছু বলতে যাবে, সে সুযোগ আর সে পেল না। শাশুড়ি বলেই চলল, আহা, ছেলেদের বিয়ে হলে নাকি মায়েরা শান্তি পায়, আর এদিকে আমাকে দেখ, বুড়ো বয়সেও হেসেল ঠেলে মরছি। বড় ছেলের বউটা বাচ্চা ছেলেটাকে রেখে আমার খোকার ঘাড়ে অকালে চলে গেল, আর এইটা হয়েছে আরেকটা। সুলক্ষণার এইসব কথা আর ইদানিং সহ্য হয় না। সে কিছু বলতে যাবে, এমন সময় তার শাড়ির আঁচলে একটা ছোট্ট হাতের টান পড়ল। কাম্মা। সুলক্ষণা হেসে বলল, কি বাবা অন্তু? খিদে পেয়েছে, এই যে এক্ষুনি আনছি। তারপর মোক্ষদার দিকে তাকিয়ে বলল, দুধ জাল করা হয়েছে? মোক্ষদা মাথা নিচু করে রইল। সুলক্ষণার বুঝতে বাকি রইল না, সব হয়েছে, কিন্তু বাচ্চাটার জন্য কেউ ভাবেনি। সে বাইরের বৈঠকখানায় চা বিস্কুট নিয়ে যেতে বলে অন্তুর জন্য দুধ জাল দিতে শুরু করলো। অন্তুর বয়স 2.5 বছর। জন্মের সময় তার মা মারা গিয়েছে, সেই কারণে সে জন্ম অভাগা সবাই বলে, কিন্তু সুলক্ষণা তা তাকে বুঝতে দেয় না, কারণ মা বাবার অভাব যে কত বড় অভাব সে ছাড়া এ বাড়িতে কে আর ভালো করে বুঝতে পারবে। সুলক্ষণার বয়স যখন সবে 3.5, তখন তার বাবা মা একটা দুর্ঘটনায় মারা যায়। সেই থেকে সে কাকার কাছে মানুষ। কাকা বিয়ে করেননি। তিনি মনে করেছিলেন বিয়ে করলে সুলক্ষণার অযত্ন হবে, কিন্তু সেই তার আদরের সুলক্ষণা আজও ভট্টাচার্য বাড়ির আদরের বউ হতে পারেনি। সেটা কাকা জানতেও পারেনি। অবশ্য তারও একটা কারণ রয়েছে, বিয়ের এত বছর পরেও সে মা হতে পারেনি। তার কোল এখনও খালি। তাই ভাসুরপোকে কোলে নিয়ে তাকে খাইয়ে নাইয়ে তার আশা মেটে। কিন্তু তার স্বামী সুবিমল তাকে খুব ভালোবাসে, কিন্তু ওই এক কারণে তার শাশুড়ি তাকে এখনো কথায় পিষে মারে। অথচ সুলক্ষণা এমন কোনো বাড়ির কাজ নেই যে করে না। রান্না করা, কুটনো কোটা, জল তোলা, বাসন মাজা, মশলা বাটা সব তাকেই করতে হয়। মোক্ষদা শুধু করার মধ্যে কাপড়গুলো একটু কেচে দেয়, এই ঢের। দুধ জাল দিতে দিতে সে উনুনের ধারে বসে ঢুলছিল। তা দেখতে পেয়ে শাশুড়ি একদণ্ড বলল, আগুনের ধার থেকে সরে বসতে বল মোক্ষদা, আগুনে পুড়ে মরলে আমাদেরই দোষ হবে। মোক্ষদা এবার মুখ টিপে হেসে বলল, কাল রাতে ভালো ঘুম হয়নি তাই না বৌদিদি? মোক্ষদার রসিকতা ভালো লাগে না সুলক্ষণার। কথা শুনে সে আরও খানিকটা হেসে বলে, ঘুম ভালো হয়নি কে বলল? কে আবার বলবে, ও মুখ দেখলেই বোঝা যায়। তাই বুঝি? তা নয় তো কি। মিষ্টি আন তবে, শাক ভাজা, উলু দে। ওমা কেন?
খোকা আসবে যে আমার কোলে। মোক্ষদা তারপর গালে হাত দিয়ে বসে পড়ল। সুলক্ষণা বলতেই লাগলো, কি রে, কি হলো? তুমি যে কি বলো বৌদিদি, তোমার মুখে কিছু আটকায় না আজকাল। শাশুড়ি এতক্ষণ সব শুনছিলেন, শেষে থাকতে না পেরে বললেন, বলি ভাতটা কখন বসানো হবে শুনি? খোকাদের আজ অফিস ছুটি বুঝি? ভাত ফুটছে, নরম আছে, তার গন্ধ সারা বাড়িময় ঘুরে বেড়াচ্ছে। আজ বেশ চনমনে রোদ উঠেছে। উঠোনে শাশুড়ি বড়ি, আচার, আমসত্ত্ব সব শুকোতে দিচ্ছেন। অন্তু উঠোনের এক পাশে বসে চড়াই পাখিদের হাতের ইশারায় ডাকছে আয় আয় বলে। সুপুরি গাছ থেকে টুপটাপ সুপুরি ঝরে পড়ছে। মোক্ষদা কুটনো কাটছে। আজ হবে শুক্তো, ডাল আর আলু পোস্ত, তাই হিসেব মতো কুটনো গোটা হচ্ছে। সুলক্ষণা শিলে পোস্ত বাটার জোগাড় করছে। এমন সময় বাইরে অন্তুর কান্নার আওয়াজ পাওয়া গেল। মোক্ষদা সুলক্ষণার মুখের দিকে তাকিয়ে থ হয়ে বসে রইল। বাইরে থেকে একটা ঝাঁঝালো কণ্ঠ পাওয়া যাচ্ছে। কণ্ঠটা সুলক্ষণার শাশুড়ি মায়ের। তিনি বলছেন, সব সময় বদমাশি, দিল আমসত্ত্বের বয়েমে হাত ঢুকিয়ে। ওই বাজা মেয়ে মানুষটা গেল কোথায়? নিয়ে যেতে পারে না ছেলেটাকে? সুলক্ষণার বড় ভাসুর এসে সেই সময় অন্তুকে কোলে তুলে নিল। না হলে বোধহয় তার ছেলের আজ রক্ষে থাকতো না। অন্তুর গালটা কেমন লাল হয়ে গেছে, সে সমানে কেঁদে চলেছে। বড় ছেলে পরিমল বলল, অতটুকু ছেলেকে এইভাবে কেউ মারে? সুলক্ষণা বারান্দার এক কোণে দাঁড়িয়েছিল। সে এবার হঠাৎ শাশুড়ির দিকে তাকিয়ে বলে উঠল, অমানুষ। কি কি বললে? এবার ঘোমটাটা আরেকটু টেনে সুলক্ষণা ভাসুরের কোল থেকে বাচ্চাটাকে নিয়ে বলল, না না, কাঁদে না বাবা, কিচ্ছু হয়নি। তারপর ভাসুরের দিকে তাকিয়ে বলল, দাদা আপনারা সব তৈরি হয়ে নিন, আমি ভাত বাড়ছি। ঘড়িতে ঢং ঢং করে 9টা বাজল। দূরে পাটকলের থেকে হুইসেলের শব্দ ভেসে আসে। সুলক্ষণা জানলার ফাঁক দিয়ে দেখল আকাশ জুড়ে মেঘ করেছে। রাস্তা দিয়ে ছেলের দল হুটোপুটি করে স্কুলে যাচ্ছে। সুলক্ষণা এ সময় ডালে সম্বার দিল। অন্তু বারান্দার এক কোণে বসে একটা কাঠের খেলনা ঘোড়া নিয়ে খেলা করছিল। ঘণ্টাখানেক আগের সে তুমুল কান্না যেন থেমে গিয়েছে। মোক্ষদা কুয়োর থেকে জল তুলে আনছিল। হঠাৎ সে দেখতে পেল অন্তু টলমল পায়ে রান্নাঘরে ঢুকলো। তারপর কাঁসার থালায় রাখা শুক্তোর জন্য রাখা ভাজা বড়িগুলো একটু একটু করে মুখে পুড়ে দিয়ে বলল, শক্ত। মোক্ষদা তা দেখে হাসতে হাসতে খানিকটা পড়ে যেতে গিয়ে সামলে নিল। তারপর বলল, দেখো বৌদিদি, কি কাণ্ড। সুলক্ষণার তখন কোনো দিকে তাকানোর সময় নেই। বেলা হয়ে গিয়েছে, এবেলা খেয়ে দিয়ে কর্তারা সব কাজে বেরোবেন। সে মাথা নাড়িয়ে বললে, হয়েছে কি, দেখছিস না রাত্রে লেগেছি। মোক্ষদা কাখের জলের পাত্রটা রেখে দিয়ে আবার বলল, ও খোকা, গলায় লাগবে, খায় না এখন? গলায় লাগবে এই কথাটা কানে যেতে সুলক্ষণা ঘুরে তাকালো। আর তৎক্ষণাৎ শাশুড়ি আবার বাইরের বারান্দা থেকে বলে উঠল, দিল দিল, সব নিরামিষ আমিষ ছোঁয়া নাড়া করে দিল। কি হাওয়াতে ছেলে রে বাবা। অমনি খোকা আধো আধো গলায় বলে উঠল, হাবাতে হাবাতে। সুলক্ষণা এবার তেলে বেগুনে জ্বলে উঠল যেন। সে ডালের কাঁটাটা হাত থেকে নামিয়ে রেখে অন্তুকে বলল, যাও তো বাবা, দেখো গিয়ে বাইরে ভূ গাড়ি। অন্তু চলে গেলে শাশুড়িকে বলল, ও না আপনারই বংশের প্রদীপ? হ্যাঁ মা, প্রদীপই বটে, কিন্তু কি করব বলো, বাচ্চা অন্যায় করলে কাউকে না কাউকে তো শাসন করতে হয়। তাই বলে 2 বছরের বাচ্চার প্রতি এত কঠিন কথা? তুমি আর শেখাতে এসো না, নিজে তো আর মা হতে পারলে না, তুমি কি বুঝবে? মা হওয়া কি মুখের কথা? মুখের কথা নয়, সে তো আপনাকে দেখে বুঝতে পারছি। ইচ্ছে হয় 10টা লঙ্কা তরকারিতে বেটে দিয়ে দিই। তা দাও না বাপু, ভয় দেখাচ্ছে কাকে রে মোক্ষদা, বাজা মেয়ে ছেলে একটা। ব্যাস, এরপরে সুলক্ষণার একটা কথাও বাড়ায়নি। ধূপ করে বসে ডালের কাঁটা দিয়ে ডাল ঘুরতে লাগলো। কর্তারা সবাই 10টা 40-এর ট্রেনটা ধরেন। শ্বশুরমশাই কাছারি বাড়ি যান, ওনার বিঘে কতক জমি আছে তাই দেখাশোনা করেন। ভাসুর আর স্বামী দুজনেই যান কোর্টে, ওখানে কালো পানা একটা কি গায়ে জড়িয়ে তর্কাতর্কি করেন। সুলক্ষণা অত বোঝে না, বোঝার কথাও নয়। সে সবে মাধ্যমিক পাশ করেছিল, তখন তার বিয়ে হয়ে যায়। তারপর থেকে এই সংসারে হেসেল ঠেলছে। স্বামী মাঝে মাঝে সোহাগ করে বলে, তার বিচক্ষণতার কাছে নাকি সব জাজ ও ফেল। জাজ মানে কি তা সুলক্ষণা বোঝে না, তাই না বুঝেই স্বামীর মুখের দিকে তাকিয়ে হাসে। সে যাই গিয়ে, এবার গল্পে ফিরি। শাশুড়ির প্রতি রাগ হয়েছে ভীষণ। সেই সুবাদে ডালে নুন পড়েনি, বেগুন ভাজা কালো হয়ে গিয়েছে পুড়ে। সুলক্ষণা রান্নার হাত বরাবরই বেশ ভালো।
ঝালে ঝোলে অম্বলে তার জুড়ি মেলা ভার, কিন্তু আজ ইচ্ছে করে কেমন যেন বেমানান রেধেছে সে। এই ব্যবস্থা যে তার শাশুড়ির জন্যই করা তা আর কেউ বুঝুক আর না বুঝুক শাশুড়ি বুঝেছিলেন। তাই তিনি ছেলেদের শুনিয়ে শুনিয়ে বলতে লাগলেন, আহা আমার বাছারা, অফিসে যাওয়ার সময় খেতেও পারলো না ঠিক করে, তা বলি আমার ওপর রাগটা আমার বাছাদের ওপর শোধ তোলা কেন বাপু? আহা আমার বড় বৌমাটা যদি আজ, বলে আঁচল চাপা দিয়ে কাঁদতে লাগলো। এ প্রায় রোজকার ঘটনা। বড় ছেলে পরিমল মায়ের কান্না থামানোর জন্য বলল, আহা মা থামো, মানুষের হাত হতেই পারে, ডালে নুন হয়নি তো কি হয়েছে, এই যে কাঁচা নুন মেখে নিলাম, ভালোই তো, মন্দ কি? শাশুড়ি ঝাঁঝালো গলায় বলল, তুই থাম, বলি দুধ আছে বাড়িতে, একটু গরম করে দেওয়া হোক, বাছারা তো আর না খেয়ে উঠে যেতে পারে না। অবশেষে সুবিমল হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, ও মা 10টা 10, দাদা এরপর গেলে 10টা 40-এ লোকালটা পাবো না। এই বলে তড়ি ঘড়ি উঠে হাত মুখ ধুয়ে বাবা আসি বলে ছুট লাগালো। সুলক্ষণার শ্বশুর মশাই আরাম কেদারায় বসে খবরের কাগজ পড়ছিলেন। ছেলেদের যাবার তড়িঘড়ি দেখে তিনিও যেন বড় ব্যস্ত হয়ে পড়লেন। সুলক্ষণাকে ডেকে বললেন, এবেলা তার পেট ভালো নেই, তাই যেন তাকে সাবু কলা মেখে দেয় সে। কথা মতো তাই করা হলো। শ্বশুর মশাই খেয়ে দিয়ে ধুতির কোচা দিয়ে হাওয়া খেতে খেতে কাছারি বাড়ি গেলেন। শাশুড়ি মুখ ঝামটা দিয়ে বললেন, বড় জমিদার আমার, জমিদারি গিয়েছে, স্বভাব যায়নি। এরপর সুলক্ষণার রোজকার কাজ নিজের ভঙ্গিতে চলতে লাগলো। কখনো সে শুক্তোতে রাঁধুনি ফোড়ন দেয়, কখনো শিল নোড়ায় পোস্ত বাটে, কখনো বাসন মাজে, আবার এরই মাঝে অন্তুকে ঘি আর আলু ভাজা দিয়ে ভাত খাওয়ায়। অন্তুকে খাওয়ানোর যুদ্ধের থেকে কম কিছু না। তাকে কোলে নিয়ে সারা বাড়ি ঘুরলে তবে তার খাওয়া হয়। কখনো সে নারকেল গাছে বাবুই পাখির বাসা দেখে বিস্ময়ে তাকিয়ে থাকে, কখনো আবার পেয়ারা গাছের ডালে কাক বসে থাকলে তার সাথে কাকা করে, কখনো বাড়ির বেড়ালটাকে দেখে ম্যাও ম্যাও করে। এভাবেই তার সকালের খাওয়া হয়। পাশের বাড়ির বসগিন্নি কখনো কখনো তার শাশুড়ি মায়ের সাথে গল্প করতে আসেন। বাটার পান সেজে শাশুড়ি তার হাতে পানের খিলিটা দিলে সে মুখে নিয়ে বলে, শোনো, এই ছবিটা একবার দেখিও বড় খোকাকে, এমন ভালো মেয়ে কি আর বলবো তোমায়, যেমন রূপ তেমন গুণ। শাশুড়ি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, বিয়ে তো করতে মোটে চায় না, তা বললে কি হয়, অতটুকু বাচ্চাকে দেখবে ওকে? মোক্ষদা ফোট কেটে বলে, কেন, বৌদিদি আছে তো? সুলক্ষণার শাশুড়ি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, যা দেখি মোক্ষদা, যা গরম পড়েছে, বৌদিদিকে বল একটু কাকিমার জন্য লেবুর শরবত করে আনতে। মোক্ষদা তৎক্ষণাৎ বলল, বৌদিদি তো খাওয়াচ্ছে। কাকে? অন্তুকে। তার আয় আয় টিয়ে বলা শেষ হয়নি এখনো, আদিক্ষেতা যত। বসগিন্নি এবারে বলল, অন্তু পরিমলের ছেলে, তা বৌমার নিজের ছেলে মেয়ে কটি? সে ভাগ্য করে কি এসেছে? সে কি, তুমি ষষ্ঠীর থানে পুজো দিচ্ছ না কেন? কোনো লাভ নেই, সব করে দেখেছি, কিচ্ছু হয়নি। এবার আমার চোখ দুটো বুঝলে প্রাণ জুড়োয়, বাজা মেয়ে ছেলে একটা। মোক্ষদা হঠাৎ বলে উঠল, মা তুমি বৌদিদিকে এমন বলে বলে গাল পারো কেন? ওর কষ্ট হয় না? তুই থাম, ঝিয়ের মুখে বাক্যে দেখো না। মোক্ষদা তৎক্ষণাৎ আঁচলের খুর দিয়ে চোখের জলটা মুছে নিয়ে বলল, অমন করে বলো না মা, জানো তো ধর্মের কল বাতাসে নড়ে। দুপুরে খেতে বসে শাশুড়ি খানিকটা আনমোনাভাবে বললেন, নুন ছাড়া ডালটা না খেয়ে আমি যে ভালো জব্দ হয়েছি, খেলে যে কি হতো কে জানে। খানিকটা মুচকি হেসে বলল, ভালোই হতো। কি, আপনাকে আর একটু ভাত দেব? না থাক মা, আর দিতে হবে না। আচ্ছা একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আলু পোস্তটাতে কটা লঙ্কা বেটেছিলে? সুলক্ষণা হেসে বলল, 10টা। তবে রে বেহায়া মেয়ে, বাপের বাড়ি থেকে খালি ঝগড়া শিখিয়ে পাঠিয়েছে? না, কে বলল? ঝগড়া তো এখানে আপনার কাছে এসে শিখেছি, হতচ্ছাড়ি। শাশুড়ির কথা শুনে সুলক্ষণা আবার খাবারে মন দিয়ে সজনের ডাঁটাগুলো ভালো করে চিবুতে লাগলো। খাওয়া দাওয়া হলে বাসনগুলো মোক্ষদা কুয়োর পাড়ে নিয়ে গেল। সুলক্ষণা রান্নাঘর নিকটে শুরু করলো। তার শাশুড়িমা বাড়ি দাওয়ায় বসে তার পানের বাটা খুলে আবার বসলেন। পানের বাটা তো নয়, যেন দোকানে যেমন থাকে পানের ডালা তেমন। কি নেই এই বাটার ভেতর, কত রকমের কৌটো, একটা কৌটোর ভেতর গুঁড়ো করে রাখা সুপুরি, আর একটাতে চুন, তারপর পরপর জর্দা, লবঙ্গ, এলাচ, টুকরো করে রাখা নারকোল কুচি, নানা ধরনের মশলা, মৌরি, মিষ্টি চেরি, খয়ের আর মিষ্টি পাতার পান পরপর ধুয়ে রাখা, আর একটা কৌটোয় কি ছোট ছোট লজেন্সের মতো রাখা। অন্তু মাঝে মাঝে তার পানের বাটার দিকে তাকিয়ে আধো আধো গলায় বলে, ঠাম, চিকচিকি লজেন্স। তার ঠাম্মা কোনো দিন কোলে নাতিকে বসিয়ে বলে, ধুর বোকা, লজেন্স কোথায়, এ তো মিষ্টি মশলা।
ছোট ছোট লাল নীল ডিমের মতো। অন্তু তখন বড় বড় চোখ করে বলে, বাবা, মশলা! তাই আজ দুপুরে যখন সব কাজ সেরে সুলক্ষণা রোয়াকে এসে দাঁড়ালো, তখন বেলা খানিকটা গড়িয়েছে। অন্তু এসে কাম্মা ঘুম ঘুম বলে ঘ্যান ঘ্যান জুড়ে দিল। মানে এখন তাকে ঘুম পাড়াতে হবে, পক্ষীরাজের গল্প শোনাতে হবে, কিংবা ছড়া কেটে ঘুম পাড়াতে হবে। সুলক্ষণা চল বলে পা বাড়াতে যাবে, এমন সময় তার শাশুড়িমা বলে উঠলেন, দাদু ভাই, তুমি এখন মোক্ষদা পিসির সাথে যাও, কাম্মাকে সবসময় বিরক্ত করো না। সুলক্ষণা অবাক হয়ে যায়। শাশুড়ি যে কোনো কারণ ছাড়া তার হয়ে কথা বলবেন এ সুলক্ষণা ভাবতেই পারে না। এবারও তার অন্যথা হলো না। তার শাশুড়ি আবার বলে উঠলেন, অযথা সংসেজে দাঁড়িয়ে থেকো না, বসো, নাও পান খাও, কথা আছে। এই বলে তিনি একটা মিষ্টি পানের খিলি তার মুখে পুরে দিলেন। সুলক্ষণা একটু টিপ্পনি কেটেই শাশুড়িকে বলল, বাবা, মিষ্টি পান খেয়ে মানুষ এত ঝাল ঝাল কথা বলে কি করে বুঝি না। শাশুড়িমা মুচকি হেসে বললেন, বলে নাও, বলে নাও, এবার আমিও দলে লোক আনছি। মানে? মানে এই দেখো, বলে একটা ফটোগ্রাফ এগিয়ে দিলেন। তারপর বললেন, কেমন? ভালোই। ভালো হবে না? ঠিকুচি কুষ্টি পর্যন্ত মিলে গেছে খোকার সাথে। সুলক্ষণার বুকটা ধক করে উঠল। সে মা হতে পারেনি, তাই বলে কি শাশুড়ি আবার ঘরে সতীন আনবেন? এ কি করে মেনে নেবে সুলক্ষণা? সে খানিকটা ঢোক গিলেই বলল, খোকা মানে উনি রাজি আছেন? ওমা, সেজন্যই তো তোমায় বলা, তুমি রাজি করাবে। আমি? মরণ, এতে এত অবাক হওয়ার কি আছে? বসগিন্নি বলল মেয়েটা ভালো, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আর আমি? তুমি থাকবে তোমার মতন। মরণ, চিরকাল তোমার। এবার সুলক্ষণা কণ্ঠস্বর দৃঢ় হলো, বলল, আচ্ছা বেশ, তবে তাই হবে। সতীনের ঘর যদি করতেই হয়। সতীন? পরিমলের নতুন বউ তোমার কেন সতীন হতে যাবে? প্রশ্ন শুনে খানিকটা হক চকিয়ে গেল সুলক্ষণা। তারপর বলল, দিন দেখি ফটোগ্রাফখানা। বাহ, মুখটা বেশ মিষ্টি, তবে কার পছন্দ দেখতে হবে তো। কিন্তু? আবার কিন্তু কিসের? দাদা কি? সব ব্যাপারে ফোড়ন কেটো না তো বাপু। তোমার নাম সুলক্ষণাকে রেখেছিল কে জানে, সব ব্যাপারে কু ডাকা চাই চাই। এক কথায় দু কথায় তর্ক লেগে যায়। অন্তু কাঁদতে শুরু করে। সুলক্ষণা জানে এরপর আর দাঁড়ালে শাশুড়ি বাড়ি মাথায় করবে, তাই সে ধীর পায়ে সিঁড়ির দিকে অন্তুকে নিয়ে পা বাড়ায়। এবং এই নিয়ে আগের মতো এবারও পরিমলের দ্বিতীয় বিয়ের সম্বন্ধের কথা বন্ধ হয়ে যায়। মাঝে মাঝে সুলক্ষণার শাশুড়ি মা মনে করেন সুলক্ষণার কর্তৃত্ব চলে যাবে জন্যই সে ভাসুরের বিয়ে দিতে চায় না। কিন্তু তার শাশুড়ি বেমালুম ভুলে যান তার নিজের ছেলে বিয়ে করতে আর কোনোভাবেই চায় না। এমন সব দিনে সুলক্ষণার ঘুম আসে না। শাশুড়ি বিড়বিড় করে গালমন্দ পারতে থাকেন। সুলক্ষণার হয়েছে এক জ্বালা, এ বাড়ি ছেড়ে যাওয়ার আর জায়গা নেই, না হলে সে কবেই চলে যেত। প্রথম দিকে শাশুড়ির কথা শুনে কান্না পেত খুব, এখন আর পায় না, বরং ইদানিং তার সহ্যের সীমা অতিক্রম হয়েছে বলা চলে। সুলক্ষণা শুনতে পায় শাশুড়ি বলে চলেছে, আসুক আজকে। খড়ম পেটা যদি না করে তাড়িয়েছি তো আমার নামও। মোক্ষদা পাশ থেকে বলে ওঠে, মা তুমি একটু শান্ত হও, পাড়ার লোক শুনতে পাবে যে। শুনুক, জানুক, যাকে তারা এত সোহাগে আদরে মাঠান বলে মাথায় করে রাখে সে আদতে কেমন। জগৎ জননী হয়েছেন, নিজের বাচ্চা জন্ম দেবার ক্ষমতা নেই। এমন কথা শুনে সুলক্ষণা যেন পাথর হয়ে যায়। অন্তুর কপালে চুমু খেয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, ও আমার গোপাল, তুমি থাকতে আমার চিন্তা কি? সুলক্ষণার নাম সুলক্ষণাকে রেখেছিল তা নিয়ে বিস্তর তর্কাতর্কি থাকলেও লোকে তাকে দশভুজা ঠাউরায়। তার অবশ্যই বিশেষ কারণ রয়েছে। 8 বছর হয়েছে এ বাড়িতে এসেছে আশা স্তক। সে তার বাড়ির দুয়ার থেকে কোনো আর্ত নিপীড়িতদের কখনো ফেরায়নি। অথচ এমন কতদিন হয়েছে শাশুড়ি তাকে গালমন্দ শোনাতে বাকি রাখেননি। তবুও সে কি আর শোনে কারো কথা? মোক্ষদা মাঝে মাঝে হেসে বলে, তুমি তো বৌদিদি জগৎ জননী। সুলক্ষণা কিছু বলে না, চুপ করে থাকে। শাশুড়ি তাকে সে বিষয়ে কথা শোনাতেও ছাড়ে না। জগৎ জননী না ছাই, আসলে সব নাম কিনবার তাল। এই তো সেদিনের কথা, শাশুড়ি বউয়ে ধুন্দুমার লেগে গিয়েছিল আর কি। ঘটনা ঘটেছিল এইরূপ। অগ্রহায়ণের সকালবেলা কুয়াশার চাদর সরিয়ে সবে তখন সূর্যি মামা আকাশে দেখা দিয়েছেন। কর্তারা সব খেয়ে দিয়ে কাজে বেরিয়েছেন। বাড়ি ফাঁকা। সুলক্ষণা বারান্দার এক কোণে বসে মটরশুঁটি ছাড়াচ্ছিল।
মোক্ষদা গাজর আলু বিট কুটে সব রাখছিল। আজ একাদশী বলে শ্বশুরমশাই অন্নগ্রহণ করবেন না, তাই জন্য দুপুরে তার জন্য লুচি আর সব মিলিয়ে একটা তরকারি রাঁধা হবে, আর বাড়ির বাকিদের জন্য প্রতিদিনকার মতো পঞ্চব্যঞ্জন রাঁধা হবে। ভাত, লাল শাক, ছোলার ডাল, নারকোল দিয়ে শুক্তো, মানকচু বাটা আর মুচমুচে করে পটল ভাজা। দুপুরে দুই ছেলে বাড়ি থাকে না, তাই তাদের জন্য টিফিন কারিতে খাবার দিয়ে দেওয়া হয়, কখনো মুড়ি আলু ভাজা, কখনো বা রুটি তরকারি, কখনো বা চিড়ের পোলাও। দুপুরের আহারে বাহার থাকবে না তা হয় না, তাই শাশুড়ি শ্বশুর অন্তু সবার জন্যই রাঁধতে হয়। রাতে যদিও আর এক প্রস্তুর রান্না হয় সে অন্য কথা, সে জাগিয়ে এবার গল্পে ফিরে আসি। ঘড়িতে তখন 11টা। সুলক্ষণা মটরশুঁটি আর বাকি আনাজপাতি ধুয়ে নিচ্ছে কুয়োর পাড়ে দাঁড়িয়ে। হঠাৎ পেছন থেকে ছোট্ট দুটো হাত তাকে জড়িয়ে ধরল। সুলক্ষণা হেসে বলল, কিরে, মুখে কি তোর? অন্তু হা করতে সুলক্ষণা দেখলো অন্তুর মুখের ভেতর একগাদা নকুলদানা, আর বুঝতে বাকি রইল না তার যে কি ঘটেছে। সে ফিসফিস করে বলল, চুপ, চল আমার সাথে, একটাও কথা বলবি না, কেমন? মোক্ষদাকে উনুনে কড়াই চাপিয়ে দিতে বলে সে অন্তুকে নিয়ে চলল তার ঘরের দিকে। মোক্ষদা, কি হয়েছে জিজ্ঞেস করাতে সে হাতে ধরে রাখা অন্তুর জামার সাদা বোতামখানা দেখালো শুধু। শাশুড়ির চোখকে ফাঁকি দেবার জন্য এই কারসাজি। আগে ভাগে বোতামখানা ছিঁড়ে রেখে দিয়েছিল সে। ঘরে এসে দৌড় দিল সে। তারপর অন্তুকে বলল, নকুলদানা কোথায় পেলি? অন্তু জবাব দিল, ছোট্ট থালায়। ব্যাস এইটুকুই। সুলক্ষণা তারপর জানলার পাশে এসে দাঁড়িয়ে সুতো ভরছিল। হঠাৎ জানলার পাশে একটা খমকের আওয়াজে চমকে উঠল। হরিপদ গান গাইতে এসেছে পাড়ায়। আগেরবার শাশুড়ির খেদানোর চোটে সে পালিয়েছিল, আর এ বাড়িতে ঢোকার সাহস পায় না সে। হরিপদর বয়স 10 কি 11। সে গ্রামে ঘুরে ঘুরে গান করে আর যে যা দেয় হাত পেতে নেয়। হরিপদকে দেখে সুলক্ষণা বলল, এই হরি, এই শীতে বেরিয়েছিস যে? ঘরে চাল নাই মা, তাই। এই বলে সে খমক বাজিয়ে গান গাইতে লাগলো। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই রে মাটি। গান শেষ হলে হরিপদ হাসি মুখে দাঁড়িয়ে রইল। তার হাসিটা যেন সুলক্ষণার বুকে বিঁধল। সে রেকাবিতে রাখা কতগুলো মিষ্টি আর কিছু মিহিদানা পুটুলিতে বেঁধে দড়ির সাহায্যে নিচে ঝুলিয়ে দিল। হরিপদর মুখ উজ্জ্বল হয়ে উঠলে সুলক্ষণা হাতের ইশারায় চুপ করে থাকতে বলল। এমন সময় ঘরের দরজায় একটা টোকা পড়তেই সুলক্ষণা সম্বিত ফিরে পেল। তারপর বলল, কে? আমি, মোক্ষদা। সুলক্ষণা দৌড় খুলে দিতে যাবে, এমন সময় অসাবধানতায় তার হাতে সূচ ফুটে একটু রক্ত বেরিয়ে গেল। সে দৌড় খুলে বলল, বাবার জন্য লুচি ভাজা হয়ে গিয়েছে? কি করে ভাজবো? কেন? তেল নেই যে। ঘানি থেকে ভাঙিয়ে আনতে বলেছিলাম যে। মোক্ষদা চুপ করে রইল। সুলক্ষণা এবার রেগে গিয়ে বলল, খাবার বেলায় 16 আনা, এদিকে লোক আনিয়ে সর্ষে ভাঙিয়ে আনার বেলায় কেউ নেই। করবো না রান্না, আজ থাক সবাই উপোস করে। তারপর কি মনে হতে ভাড়ার ঘরের দিকে পা বাড়ালো। তেলের বোতলটাতে যা তেল আছে তাতে রান্না হয়ে গেলেও লুচি ভাজা হবে না, তাই সে তা খাদাতে লাগলো। তারপর কি যেন একটা খুঁজে পেয়ে মোক্ষদাকে বলল, চল। মোক্ষদা বলল, এ তো স্বরের তৈরি ঘি, মা জানতে পারলে? কে বলবে মাকে? তুই? মোক্ষদার আর বলতে হলো না, নিজেই জানতে পেরে গেলেন। যখন শ্বশুরমশাই খেতে বসলেন ঠিক তখনই লুচি থেকে ঘিয়ের গন্ধ ম ম করতে লাগলো। শাশুড়ি একবার আর চোখে তাকালেন সুলক্ষণার দিকে, তারপর বললেন, বাপের ঘরে এমন জিনিস কখনো দেখেছো? সুলক্ষণা বলে উঠল, কেন দেখব না? তাহলে বাপের ঘর থেকে নিয়ে এসে রান্না করো গিয়ে। বাবা তুলে কথা যে বলতে হয় না, সে ভদ্রতাও কেউ আপনাকে শেখায়নি বুঝি? তবে রে। এরপর শাশুড়ি তেড়ে আসেন। শাশুড়ি সুলক্ষণার পিঠে চালাকাট কোনোদিন ভাঙবেন বলে শাসিয়ে যান। এভাবেই এক মহাভারতের অধ্যায় শেষে সবাই মৌনতা ধারণ করে। শাশুড়িকে দুপুরে খেতে ডাকা হলে তিনি খিদে নেই বলে দরজায় খিল দিলেন। সুলক্ষণা অন্তুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে গেল। দূরে একটা গাছের ডালে বসে কতগুলো হাড়ি চাচা একঘেয়ে সুরে ডাকতে লাগলো। মোক্ষদা রান্নাঘর নিকিয়ে যখন বৌদির কাছে গিয়ে বলল, বৌদিদি খাবে না? তখন সুলক্ষণা অলস চোখে জানলার বাইরে তাকিয়েছিল। মোক্ষদার প্রশ্নের উত্তরে সে বলল, মা খেয়েছেন? না। ভাত তরকারি আছে না হাঁড়িতে? গরম করে দিয়ে আয়, খিদে তো পেয়েছে নিশ্চয়ই। আর তুমি খাবে না? না, বেলা গেছে, আর খিদে নেই। মোক্ষদা সুলক্ষণার শাশুড়ির ঘরে খাবার নিয়ে গেলে তিনি ঠেলে ফেলে দিলেন। বললেন তিনি এবাড়ির আর অন্ন জল স্পর্শ করবেন না। মোক্ষদা বড়মা ঠাকুরনের এই রূপ দেখে ভয় পেয়ে গেল। সে মনে মনে প্রমাদ গুনল, আজ কিছু অনর্থ ঘটবেই। শীতের সন্ধ্যা তাড়াতাড়ি নামে, কুয়াশার ঢেকে যায় পুরো মফস্বলটা। ফেরিওয়ালা তার শেষ খেলনাটিকে ছোট্ট একটি খোকার হাতে দিয়ে
পসরা নিয়ে বাড়ির পথে পাড়ি দেয়। ঘরে ঘরে শঙ্খধ্বনি ওঠে। কর্তারা সব বাড়ি ফিরে আসেন। বড় ভাসুর পকেটে করে নিয়ে আসেন অন্তুর জন্য লজেন্স। তা দেখে অন্তুর খুশির সীমানা থাকে না। কোনো দিন সুলক্ষণা স্বামী বাড়ি ফিরে এলে তার কাছে গিয়ে মোকদ্দমায় আজ কি হলো, কিভাবে তার স্বামী তর্কযুদ্ধে অপরপক্ষকে হারিয়ে দিল, সব শোনে ও মনে মনে খুশি হয়। শাশুড়ি এগুলো দেখে বলে যত সব আদিক্ষেতা, সবসময় ধিঙ্গিপনা। সুলক্ষণার অবশ্য তাতে বিশেষ কিছু যায় আসে না। মনে আছে একবার কালু ময়রার বউ তার পায়ে এসে পড়াতে সে বড় ভাসুরকে বলল তার কেস যেন তিনি বিনা পয়সায় লড়েন। ভাসুর প্রথমটায় রাজি না হলেও পরে সুলক্ষণার কথাতে রাজি হয়ে যান। তাতে অবশ্য শাশুড়ি মায়ের আপত্তির শেষ ছিল না। তিনি সুলক্ষণাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলেন, দয়ার সাগর এসেছেন, এনার জন্য একদিন ঘটি মাটি বেচে দিতে হবে, দেখে নিস। বলে কিনা গরিব মানুষ মোকদ্দমা লড়ার টাকা কোথায় পাবে, যত সব। সে গেল অনেক দিনের কথা। এখন কর্তারা বাড়ি ফিরলে সে সুযোগ আর কোথায়। দুদণ্ড বসে যে গল্প শুনবে, এখন তাকে সন্ধে হতে না হতেই সন্ধ্যা প্রদীপ দেখিয়ে হেসেলে যেতে হয় সন্ধ্যার জলখাবার তৈরি করার জন্য। কখনো সে খোকার জন্য দুধ গরম করে, কখনো কর্তাদের জন্য চা করে বেগুনি কিংবা ডিমের চপ ভাজে, কখনো শুকনো খোলায় মুড়ি ভেজে রাখে, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কেটে রাখে, চানাচুরের বয়েম আচারের বয়েম তাক থেকে পেড়ে রাখে, আলু সেদ্ধ করে রাখে। সন্ধ্যায় কোর্ট থেকে ফিরে ঝালমুড়ির মতন করে খেতে সুবিমল বড্ড ভালোবাসে। তার জন্যই ব্যবস্থা হয়। এ বাড়িতে কে কি খেতে ভালোবাসে সব সুলক্ষণা জানে। জানবে নাই বা কেন? নয় নয় করে 8 বছর হলো এ বাড়িতে, জানাটাই তো এখন স্বাভাবিক। কোনো দিন সন্ধ্যার পর অন্তুকে নিয়ে বসে, মুখে মুখে ছড়া কাটে, অয় অজগর আসছে তেরে, আয় আমটি আমি খাবো পেরে, ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। ব্যাস, সন্ধ্যা কেটে যায়। কিন্তু আজ আবহাওয়া অন্যরকম। বাড়িটা কেমন নিশ্চুপ হয়ে আছে। ছেলেরা বাড়ি ফিরেছে অনেকক্ষণ। শ্বশুরমশাই চিন্তিত মুখে ঘর বার করছেন। মোক্ষদা গালে হাত দিয়ে বসে আছে। সুলক্ষণা শাশুড়ির মাথার কাছে বসে হাওয়া করছে। সুবিমল আর পরিমল দাঁড়িয়ে আছে। ডাক্তারবাবু দেখে শুনে বললেন, কোমরের হাড়টা সরে গিয়েছে। কিভাবে এমন করে পড়ে গেলেন, কি হয়েছিল? সুলক্ষণা মাথার ঘোমটাটা টেনে বলেন, আসলে দোষটা আমারই ডাক্তারবাবু। আমি লক্ষ্য করতে পারিনি কখন যে তেলটা আমার হাত ফসকে মেঝেতে পড়লো, আর ওতেই স্ট্রেঞ্জ। কিন্তু ঘটনা ঘটেছিল অন্যরকম। সন্ধ্যায় যখন কর্তারা বাড়ি ফিরে এলো তখন স্বভাব মতোই তার শাশুড়ি ছেলেদের কাছে নালিশ করতে গিয়েছিলেন। তার আগে হাজারবার বলাতেও তিনি দাঁতে একটাও অন্ন কাটেননি। এমনকি নেতিয়ে যাওয়া লুচিগুলো সুবিমল দেখিয়ে বলতে লাগলো, কি কপাল তার, তিনি এ কার সাথে সংসার করছেন। সুবিমল এমনিতে খুব শান্ত স্বভাবের মানুষ, কিন্তু মায়ের অপমান সে সহ্য করতে না পেরে বউয়ের গালে প্রথমবার এক চড় কষালো। সে ভাবল এতে যদি অশান্তির নিষ্পত্তি হয়, কিন্তু না, শাশুড়ি মা আবার তেড়ে এসে কিছু বলতে আসছিলেন। তিনি কেমন করে যেন নিজেরই শাড়িতে বেঁধে হোঁচট খেয়ে পড়লেন মেঝেতে। বুড়ো বয়সের চোট শয্যাশায়ী হলেন। মোক্ষদা ডাক্তারবাবু চলে গেলে বিড়বিড় করে বলল, কর্মের ফল কোথায় যাবে? ফল ফল সব কর্মের ফল। এখন যে মেয়েকে গালমন্দ করেছো তার হাত থেকে সেবা নেবা মা, এখন লজ্জা করবে না? শাশুড়ি শয্যাশায়ী হবার পর সংসারের পুরো দায়িত্ব সুলক্ষণার কাঁধে এসে পড়ে। আগেও এ দায়িত্ব তার কাঁধেই ছিল, কিন্তু ইদানিংকালে তা যেন আরও বেশি করে অনুভব হতে শুরু করেছে। নিঃশ্বাস নেবার সময় হয়ে ওঠে না কখনো কখনো। সকাল থেকে উঠে রাধা থেকে চুল বাঁধা সব তো তাকেই করতে হয়। এখন অন্তুর পাশাপাশি আরেকজনেরও দেখভাল তাকেই করতে হয়। তিনি হলেন তার শাশুড়ি। বিছানায় শয্যাশায়ী হবার পর থেকে তাকে খাওয়ানো থেকে আরম্ভ করে স্নান করানো সবই সে করে। এখন মাঝে মাঝে শাশুড়ি চোখ দিয়ে জল ঝরে পড়ে। সুলক্ষণা তার চোখের জল মুছিয়ে দিয়ে বলে, ছি মা, কাঁদতে হয় না, আপনি না বুঝদার মানুষ, সব ঠিক হয়ে যাবে। সুলক্ষণা এও বোঝে এ তার অনুতাপের জল, তাই সে বেশি কথা বাড়ায় না। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে গিয়েছে। শ্বশুরমশাই গত হয়েছেন অনেক দিন হলো। শাশুড়ি মায়েরও শারীরিক অবস্থা তথৈবচ। কথা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। কেউ তার কাছে গেলে শুধু চোখের জল ফেলেন। ডাক্তার বলেছেন বয়স 80 ছুঁই ছুঁই তার। এখন যতদিন বাঁচেন যেন তাকে আনন্দে রাখা হয়, সেই প্রচেষ্টাই সর্বক্ষণ সবাই করে চলে। অন্তু এখন বছর 10-এর একটা মিষ্টি। ভাসুরের চুলে পাক ধরতে শুরু করেছে। সুলক্ষণার স্বামী এখন তার ভাসুরের মতো ওকালতিতে বেশ নামডাক করে নিয়েছে ইতিমধ্যে। সুলক্ষণা মাঝে মাঝে ভাসুরকে ঠাট্টা করে বলে, দাদা অপরাধ নেবেন না, এ আপনার ভারী অন্যায়। কেন বৌমা? চুলে পাক ধরে যাচ্ছে কিন্তু চুলে কলপ করছেন না। পরিমল হেসে বলে, হ্যাঁ করব, কিন্তু লোক কোথায় কলপ করে দেবার? আহা, আপনি চাইলে এখনো লোকের অভাব হবে না, বলুন, দেখবো নাকি কলপ করে দেবার লোক? পরিমল খানিকটা বিব্রত হয়ে বলে, না থাক, লোকে কি বলবে? লোকে আবার কি বলবে শুনি? বলবে না বুড়ো বয়সে ভীমরতি?
ব্যাস এই করেই কেটে যাচ্ছিল দিন। কিন্তু এর মধ্যে সুলক্ষণার মনে হতে লাগলো বাড়িটা কেমন খা খা করছে। কথা বলার লোক নেই, মোক্ষদা ছাড়া কার সাথেই বা সে দুঃখের কথা বলবে। কিন্তু বেশি দিন সে অপেক্ষা করতে হলো না তাকে। একদিন সকালে সেই অপ্রত্যাশিত কুটুম তাদের বাড়িতে এসে উপস্থিত হলো। সেদিন শ্রাবণ মাসের সকালবেলা, ঈশান কোণে মেঘ জমেছে, বৃষ্টি নামবে হয়তো একটু পরেই। সুলক্ষণা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সবে উনুনে চায়ের জল চাপাতে যাবে, এমন সময় ভয়ঙ্কর জোরে কোথাও একটা বিশাল জোরে বাজ পড়ল। সেই সাথে শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। গ্রামের পথঘাট বৃষ্টিতে সব ঝাপসা হয়ে গেল। পথে লোক বিশেষ দেখা যায় না। এমন সময় উঠোনে মোক্ষদার তীব্র আর্তনাদ শোনা গেল। সুলক্ষণা প্রথমে ভাবল সে নিশ্চয়ই উঠোনের শ্যাওলায় আছাড় খেয়েছে। সে তড়িঘড়ি উঠে দাঁড়ায়, তারপর উঠোনে এসে পুরো থ বনে গেল। উঠোনের মাঝখানে ভেজা কাপড়ে দাঁড়িয়ে একজন বৃদ্ধা, আর তার সাথে একটি 20-25 বছরের মেয়ে। প্রথমটা দেখে চিনতে না পারলেও অনেকক্ষণ পরে ভালো করে দেখে সুলক্ষণা চিনতে পারল। তারপর কাছে এসে প্রণাম করে বলল, ও মা, পিসিমা, এতদিন পরে। পিসিমা হাসি মুখে জবাব দিলেন, কেন বাছা, আমি এসেছি, খুশি হওনি বুঝি? ওমা, তা কেন? এই মেয়েটিকে তো ঠিক। এ হলো শৈল, তা বাছা সব কথা কি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে শুনবে? এমা, না না, ভেতরে আসুন। বাকিরা সব কোথায়? আছে, আপনারা ভেতরে আসুন। এই হলো সুলক্ষণার সৎ পিসি, শাশুড়ি নিস্তারিণী। বয়স 60 তিনি দীর্ঘদিন কাশীবাসিনী ছিলেন। সুলক্ষণার শাশুড়ি মায়ের শরীরের কথা শুনে তিনি নাকি নিজেকে আর ধরে রাখতে পারেননি, চলে এসেছেন তার পালিত কন্যা শৈলজার সাথে। সুলক্ষণা ভাবল, যাক, এতদিনে সংসারের কথা বলার লোক হলো, সেই ভেবে সে নিশ্চিন্ত হলো। যদিও শৈলকে বেশি দিন আটকে রাখা গেল না, সে কিছুদিন পরেই কাশীর উদ্দেশ্যে আবার যাত্রা করলো। কিন্তু পিসিমা থেকে গেলেন। সুলক্ষণার সংসার এখন বলতে গেলে কানায় কানায় ভরা। কোথা দিয়ে দিন শুরু হয় আর কোথা দিয়ে দিন শেষ হয় সুলক্ষণা তা বুঝতেই পারে না। নিস্তারিণী দেবী তাদের সৎপিসি হলে কি হবে, নিজের মায়ের মতোই এ সংসারকে আগলে রেখেছেন। যদিও তিনি একটু কড়া ধাতের, তবুও শাশুড়ি মায়েরও একটা গল্পের সঙ্গী হলো। মোক্ষদা মাঝে মাঝে এসে অনুযোগ করত যে মা আর তাকে আর আগের মতো ভালোবাসে না। সুলক্ষণার তাতে হাসি পেত, তবু সে মুখ গম্ভীর করে বলতো, যা, নিজের কাজে যা। সুলক্ষণার স্বামী আর ভাসুর যেহেতু দুজনেই উকিল, সেই সুবাদে অনেক লোক তার সাথে দেখা করতে আসতো সকাল থেকে। তাদের মধ্যে অনেকেই ছিল যারা এই গ্রামেরই, সুলক্ষণার পরিচিত, আবার অনেকেই যারা অপরিচিত। মাঝে মাঝে সুলক্ষণাই ছোটোখাটো ব্যাপার সমাধান করে দিত। যেমন একদিনের কথা, হারু জেলে সকালবেলা তাদের বাড়ির উঠোনে দাঁড়িয়ে কান্নাকাটি জুড়ে দিল। বলল তার বড় মেয়ের পরের সপ্তাহে বিয়ে, তার হাতে টাকা নেই। যার কাছে সে ফসল বেচা অনেকগুলো টাকা পেত অনেকদিন থেকে, সেই লোক এখন টাকা দিতে অস্বীকার করছে। এখন সে কি করবে ভেবে পাচ্ছে না। সুলক্ষণা বারান্দায় দাঁড়িয়ে সব শুনে নিজের গলার হার ও হাতের বালাগুলো খুলে দিয়েছিল। হারু তা প্রথমে নিতে রাজি হয়নি। পরে যখন সুলক্ষণা বলল, কি নাম তোমার মেয়ের? সুজাতা। আচ্ছা, আমাদের তরফ থেকে মেয়ের বিয়ের উপহার হিসেবে এটা নাও। অন্তু অতি উৎসাহের সুরে বলেছিল, কাকা, তাহলে ওই কথাই রইল, বিয়ের দিন আমরা সবাই তোমার বাড়ি যাব। হারু কাপড়ের খুঁট দিয়ে জল মুছে বলল, যাবা কর্তা? আচ্ছা বেশ, আমি নিজে এসে তোমাদের নিয়ে যাব। বিয়ের দিন অন্তু তৈরি হয়ে বসেছিল। হারু সদর দরজায় মা দিতেই সে বলে বসলো, চলো কাকা। সুলক্ষণাকে হারুর ছোট মেয়ে যাবার জন্য অনেক পীড়াপিড়ি করাতে সে শেষ পর্যন্ত বিয়েতে যেতে রাজি হয়েছিল। কিন্তু কে জানতো সেদিন থেকে একজনের নজর তার উপরে পড়বে। সুলক্ষণা দেখতে সুন্দর, বয়স 30 পার করেছে সবে। এই বয়সে নারীরা অসামান্য সুন্দরী হয় বলে লোকের ধারণা। গ্রামের মেয়ে বউরা তাকে দুর্গা ঠাকুর ঠাউরায়। পাকা ধানের মতো তার রং, চোখ কাজল কালো, ভ্রু ধনুকের মতো বাঁকা, ফুলের পাপড়ির মতো ঠোঁট, ঘন মেঘের মতো তার কুচকুচে চুল। হঠাৎ কোনো যুবকের নজর পড়লে তা আটকে যাবার জোগাড়। তা বিয়েবাড়ির অত লোকের ভিড়ের মাঝে নগেন তালুকদারের চোখ তার দিকে আটকে যায়। তার নজর যে মোটেও সুনজর ছিল না তা বলাই বাহুল্য। আচ্ছা, গল্প এগোনোর আগে নগেন তালুকদারের পরিচয় দেওয়া অতি আবশ্যক। নগেন তালুকদার হলো এই গ্রামের মহাজন, সুলভ লোক। লোকে তার কাছে জমি বন্ধক দিয়ে টাকা ধার নিত এবং পরে যা শোধ দিতে তাদের প্রাণপাত করে দিতে হতো। তবুও সে তার চড়া সুদ কমাতে চাইতো না। সে যেমন বড়লোক তেমনি কৃপণ, বিপত্নিক। আগের বউটা নাকি স্বামীর শারীরিক ও মানসিক অত্যাচার সইতে না পেরে গলায় দড়ি দিয়েছিল। কিন্তু এখন তালুকদারের আগে পিছে কেউ নেই। বয়স 45-এর কাছাকাছি, দেখতে সুপুরুষ, কিন্তু কথায় বলে রূপে কি যায় আসে। আসলে গুণটাই হলো আসল। গুণের দিক থেকে লোকে বলে এমন কোনো বাজে নেশা নেই সে করে না, কিন্তু তার সব থেকে বড় নেশা হলো মেয়ে মানুষের নেশা। লোকে বলে সে নাকি এক এক রাতে এক এক মেয়ে মানুষের সাথে রাত কাটায়। সেই লোকের নজর পড়লো এবার সুলক্ষণার দিকে। সুলক্ষণাকে
সুলক্ষণাকে বিয়ে বাড়িতে দেখা মাত্রই অসিত সামন্তের কানে কানে বলে বসলো, ওই মহিলা কে হে? অসিত হেসে বলল, উনি হলেন সুবিমল ভট্টাচার্যের স্ত্রী। কোন সুবিমল? উকিল সুবিমল? হ্যাঁ। বাহ, এই গ্রামে যে এত সুন্দরী যৌবনে পরিপুষ্ট। কথা শেষ হবার আগে অসিত সামন্ত বলল, অমন কথা বলো না কর্তা, জিভ খসে পড়বে। উনি যে স্বয়ং মা দুর্গার রূপ। তালুকদার মশাই বুকে হাত ঘষতে ঘষতে ব্যঙ্গের হাসি হেসে বললেন, তাই এই অসুরের বুকে দুর্গার পাখি পড়বে না? অসিত সামন্ত বলল, এমন কথা মুখেও এনো না, ধ্বংস হয়ে যাবে। তারপর বেশ কিছুদিন কেটে গিয়েছে। একদিন সকালবেলা সুলক্ষণা যখন তেল পটল করার জন্য পাটায় মশলা বাড়ছিল, তখন দরজায় কড়া নাড়ার আওয়াজে চমকে উঠল। মোক্ষদা দরজা খুলতে দরজার সামনে হাসি মুখে দাঁড়িয়ে একটা মুখ দেখে মোক্ষদা আটকে উঠল। মুখটা তালুকদার মশাইয়ের। তিনি উঠোনে পা রেখে বললেন, সুবিমল আছে? সুলক্ষণা পুরুষ মানুষের গলা পেয়ে ভেতর থেকেই বললেন, উনি নেই, বিকেলে আসবেন, কিছু দরকার থাকলে। কথা শেষ হলো না, তালুকদার বললেন, বৌঠান, একবারটি মাসিমার সাথে দেখা করা যাবে? শুনলাম ওনার নাকি শরীর খারাপ। অন্তু স্কুলে যাচ্ছিল, হঠাৎ দাঁড়িয়ে পড়ে বলল, বাবা, কাকা বাড়িতে নেই কেউ, আপনি এখন যান, পরে আসবেন। নগেন তালুকদার নাছোড়বান্দা, সে মাসিমার সাথে দেখা করবেনই। অবশেষে সুলক্ষণা বাইরে বেরিয়ে দেখে উঠোনে দাঁড়িয়ে নগেন তালুকদার। তালুকদার মশাই হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে, তারপর মিষ্টির হাঁড়িটা কাছে নিয়ে গিয়ে বলল, বৌঠান ধরুন, আমার নাম নগেন তালুকদার। সুলক্ষণা হাঁড়িটা নিতে ইতস্তত করছিল, তা দেখে তিনি আবারও বললেন, প্রথমবার এলাম, কিছু আনবো না তা হয়? কিন্তু সুলক্ষণার ইতস্তত ছিল অন্য জায়গায়। নগেন তালুকদারের নাম সে শুনেছিল, সে ভাবলো এ আবার এসেছে কেন? নিশ্চিতভাবে বলা যায় কিছু মতলব আছে। অনেক ইতস্তত করার পর সুলক্ষণা নিল হাঁড়িটা। সেই সুযোগে তালুকদার মশাই সুলক্ষণার হাতটা ছুঁয়ে দিলেন। সুলক্ষণার এই ছোঁয়াটা কেমন নোংরা ঠেকলো। সে হাত ছাড়িয়ে নিয়ে মোক্ষদাকে বলল, বেশিক্ষণ মাকে বিরক্ত করা যাবে না, যা ওনাকে মায়ের ঘরে নিয়ে যা। নগেন তালুকদার এটা সেটা বলে মা পিসিমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবার পর সুলক্ষণা মিষ্টির হাঁড়ি শুদ্ধ বাড়ির পেছনে ঘন আগাছার জঙ্গলের দিকে ফেলে দিয়ে এলো। পিসিমা বললেন, ও মা, মিষ্টির হাঁড়িটা ফেলে দিলি কেন? সুলক্ষণা পিসিমার দিকে না তাকিয়ে বলল, ওতে বিষ আছে। বিষ? তুই কি করে জানলি? মেয়ে মানুষেরা সব বোঝে, তাই না পিসিমা? এই বলে সে পিসি শাশুড়ির দিকে সেন দৃষ্টিতে তাকিয়ে রইল। পিসিমা এ নজর খুব ভালো করে চেনে। তিনি কিছু একটা বলতে যাবে, এমন সময় বাইরে একটা গোল শোনা গেল। সুলক্ষণা তাড়াতাড়ি চোখ সরিয়ে নিয়ে কড়াইয়ে বসানো তরকারিটা একটু মিষ্টি ছড়িয়ে বাইরের দিকে পা বাড়ালো। উঠোনে তখন কড়া রোদ। সেই রোদে দাঁড়িয়ে ওপাড়া নিবারণ চক্রবর্তী ও তার সাথে পেছনে দাঁড়িয়ে অন্তু। নিবারণ চক্রবর্তী হাঁক পারলেন, কই হে পরিমল, বাড়ি আছো নাকি? সাথে সাথে মোক্ষদা বলল, ছেড়ে দিন না, বাচ্চা মানুষ না হয় ভুল করে ফেলেছে। নিবারণ চক্রবর্তী ফুঁসিয়ে উঠে বললেন, বাচ্চা মানুষ, সেই ভেবেই নাচি আর কি। সুলক্ষণা কিছু বুঝতে না পেরে বলল, কি হয়েছে মাস্টার মশাই? নিবারণ চক্রবর্তী আবার গর্জে উঠে বললেন, কি হয়েছে বলো, কি হয়নি? মোক্ষদা অমনি ফোট কেটে বলল, আচ্ছা তবে বলুন কি হয়নি। তাতে নিবারণ চক্রবর্তী আরও রেগে গিয়ে যা বললেন তা খানিকটা এইরকম। তিনি ক্লাস নিতে নিতে মনোযোগ সহকারে অঙ্ক করাছিলেন। কি একটা বিশেষ কারণে তিনি যখন একটু অন্যমনস্ক ছিলেন, ঠিক তখনই অন্তু তার পেছনে গিয়ে তার টিকিতে ও চেয়ারের হাতলে গদের আঠা লাগিয়ে দিয়েছে। যেহেতু তিনি চেয়ারে হেলান দিয়ে পড়াচ্ছিলেন, তাই ওঠার সময় তিনি আর উঠতে পারছিলেন না। টিকিটাও চটচটে হয়ে গেছে। তিনি এই সব বলে সুলক্ষণার দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বললেন, এবার মনে হচ্ছে আমাকে টিকিটা কেটে দিতে হবে। এখন থেকে যদি ওকে না সামলান, তাহলে ও একদিন ডাকাতের দলে নাম লেখাবে, এই আমি বলে রাখলুম। এই বলে তিনি চলে গেলেন। সুলক্ষণা এই কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারল না। ছুটে এসে অন্তুর পিঠে ও গালে কয়েক ঘা দিয়ে দিল। অন্তুর নরম ও ফর্সা গালটি মুহূর্তে লাল হয়ে গেল। রোদে দাঁড়িয়ে কিছুক্ষণ পর তা জ্বালা করতে লাগলো। পিসি শাশুড়ি বিড়বিড় করে বলতে লাগলো, কার রাগ কার ওপরে গিয়ে পড়ল। সকালের সে বেমানান ছোঁয়াটা আর অন্তুর এই দুষ্টামি সুলক্ষণার রাগটাকে দুগুণ বাড়িয়ে দিয়েছিল। অন্তু উঠোনে দাঁড়িয়ে ফুপিয়ে উঠল এবং বলতে লাগলো, আমার কি দোষ? উনি তো অঙ্ক করাতে বসে ঢুলছিলেন, প্রত্যেক দিন ঢোলেন, তাই আজকে তাই বলে মাস্টার মশাইকে হেনস্থা? অন্তু তেমনভাবেই কাঁদতে কাঁদতে বলল, তুমি তো বলো, অন্যায় যে করে তাকে শাস্তি পেতেই হয়। সুলক্ষণার কথা বলল না, শুধু বলল, আজ তোর খাওয়া বন্ধ। অন্তু আবারও বলল, কেন? আমি তো কোনো অন্যায় করিনি, মাস্টার মশাই তো পড়াচ্ছিলেন না, ঘুমোচ্ছিলেন, তাই। চুপ কর বেয়াদব। পিসিমা সেই মুহূর্তে বলে উঠলেন, এ বউ তোর বড্ড বাড়াবাড়ি, আয় দাদু আমার কাছে আয়। মশলা করতে গিয়ে সুলক্ষণা দেখলো তার হাতের শাখা বেড়ে গিয়েছে। হাতে লোহা বাঁধানো দিয়ে হাতের চামড়া অনেকটা ছড়ে গিয়েছে। জল লাগলে জ্বালা করছে। হয়তো অন্তুকে মারতে গিয়ে এমন পরিণতি। প্রতিদিন প্রথমে সে এখন মার পিসিমার জন্য
নিরামিষ পদটা সেরে নেয় সুলক্ষণা। আজও তাই করেছিল, আতপ চালের ভাত, সোনা মুগের ডাল, পালং শাক, আলু ভাজার মোচার ঘন্ট। আর নিজেদের জন্য শুধু মাছটা বাড়তি, পাতলা করে কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে মাছের ঝোল। কিন্তু এই ঘটনার পর মনটা যেন আনমনা হয়ে গেল। মাছ পুড়ে ছাতু হবার জোগাড় হয়েছিল, মোক্ষদা ঠিক সময় না এলে আজ হয়ে গেছিল। এদিকে নগেন তালুকদারের রাতের ঘুম পর্যন্ত উড়ে যাবার জোগাড়। দিন রাত তার প্রাণ আনচান করে, সুলক্ষণাকে কাছে পেতে মন চায়। একদিন রাতে সে কথা তার বন্ধু মহলে জানাতেই তারা বলল, তাতে আর সমস্যা কি, টাকা ছড়ালে সব হয়। তাতে করে নগেন তালুকদার বলল, না রে, এবার একে শুধু ভোগ নয়, আমি বিয়েও করতে চাই। বিয়ে? কিন্তু সে তো বললে বিবাহিতা, সেইখানেই তো সমস্যা। অপরদিকে সুলক্ষণা কদিন ধরে নগেন তালুকদারকে তার আশেপাশে ঘুরঘুর করতে দেখেও বেশি আমল দেয়নি। কিন্তু একদিন খিড়কি পুকুর থেকে ফিরে আসতে গিয়ে আমবাগানের ছায়ায় নগেন তালুকদারকে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে গেল। নগেন তালুকদার সুলক্ষণাকে দেখে পথ আগলে দাঁড়ালেন। তখন সবে সে স্নান করে এসেছে, তার গা আর চুল থেকে তখনও জল ঝরে পড়ছে। তার অবাধ্য যৌবন যেন ভিজে কাপড়ের আড়াল থেকে ছলকে পড়তে চাইছে। নগেন তালুকদার আর নিজেকে ধরে রাখতে পারলেন না, তিনি সুলক্ষণাকে জাপটে ধরলেন। তারপর তার ওষ্ঠযুগল তার কানের কাছে নিয়ে গিয়ে বললেন, চলো আমরা পালিয়ে যাই, তোমাকে ছাড়া আমি বাঁচব না। এরপর সুলক্ষণা মুহূর্তের মধ্যে তাকে ঠেলে ফেলে দিয়ে তার গলার ওপর পা তুলে দিল, যেন মনে হচ্ছে মা দুর্গা মহিষাসুরকে বধ করতে উদ্যত হয়েছেন। তার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেড়াচ্ছে। সে তার গলার স্বর তীক্ষ্ণ করে বলল, ফের যদি আমার আশেপাশে তোকে দেখেছি তো গলায় পাড়া দিয়ে মেরে ফেলবো। না, সেদিনের পর থেকে নগেন তালুকদারকে এ গায়ে আর দেখা যায়নি। লোকে বলতো সে নাকি কাকে খুন করে শহরে পালিয়েছে। তার শহরের ঠিকানাও পুলিশ জানতো, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না বলে ধরতে পারেনি। কিন্তু এ বিষয়ে যে কতটা সত্য বা কতটা মিথ্যা সেটা সুলক্ষণা খুব ভালোভাবে জানতো। কেউ তাকে এসব গল্প করতে আসলে সে এলাচের কৌটো থেকে এলাচ মুখে দিয়ে বলতো, ছাড় তো, আপদ বিদে হয়েছে, ভালো হয়েছে। কিন্তু ঈশান কোণে যে হালকা মেঘ জমেছিল তা সুলক্ষণা জানতো না। সময়ের চাকা ঘুরতে ঘুরতে একদিন এমন হলো, কাছের মানুষেরা সব পাড়ি দিল নাম না জানার দেশে। প্রথমে সময়ের অমক টানে শাশুড়ি পাড়ি দিলেন বড় পাড়ে, তারপর একে একে ভাসুর, তারপর সব শেষে 3 দিনের জ্বরে স্বামী। বাড়িটা এখন খা খা করে। পিসিমা বললেন তিনি সুলক্ষণার সাদা থানের বেশ সহ্য করতে পারছেন না, তাই তিনি কাশী বিশ্বনাথের কাছে যেতে চান। তাকে যেতে দেওয়া হলো। শুধু থাকার মধ্যে শুধু পড়ে রইল অন্তু আর মোক্ষদা। তাদের খাওয়া দাওয়ার অন্তুর পড়াশোনার অভাব হচ্ছিল না যদিও, কারণ তাদের হাতে এখনো বিঘে 10 জমি ছিল। তাতে চাষিরা ফলন ফলায় আর লাভের করি কিছুটা তাদের মাঠানকে দিয়ে যায়। সুলক্ষণা অন্তুর মাথায় হাত রেখে প্রতিদিন বলে, অনেক বড় হও, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। এরই মধ্যে অন্তু 15তে পড়লো আর সুলক্ষণা তখন 35 কি 36 হবে। গ্রামে পঙ্গপালের উপদ্রবের কারণে সেইবার ফসল হলো না। চারিদিকে হাহাকার পড়ে গেল, দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। মোক্ষদাকে সুলক্ষণা বুদ্ধি করে দেশের বাড়িতে কিছু টাকা হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছিল। চারিদিকে লোক মরছে, কত মেয়েদের কোল খালি হলো, মাথার সিঁদুর মুছে গেল, তার ইয়ত্তা নেই। সুলক্ষণা সে সময় শুধু ঠাকুরকে বলতো, ঠাকুর সবাইকে বাঁচিয়ে বর্তিয়ে রেখো, সব ঠিক হয়ে গেলে আমি কাঙাল ভোজন করাবো। সেই সময় একদিন সকালে সুলক্ষণা কচু শাক কুটছিল। গ্রামের মেয়েরা এসে খবর দিল অন্তু নাকি সামন্ত মশাইয়ের চাল ডালের আড়তের তালা ভেঙে চাল ডাল তেল নুন যা যা মজুদ ছিল সব সামন্তের মশাইয়ের চোখের সামনে সামন্ত মশাইকে গাছের সাথে বেঁধে রেখে বিলিয়ে দিচ্ছে। তাতে গ্রামের লোক ওকে নাকি দুহাত তুলে আশীর্বাদ করছে। আসলে দিলীপ সামন্ত মস্ত আড়তদার, আর তেমনই কিপটে ও সুদখোর। এই দুর্ভিক্ষের সময়ও সে চড়া দামে গরিব মানুষের কাছে চাল ডাল বিক্রি করছে, যেখানে জমিতে ফলন পর্যন্ত নেই। অন্তু বারবার অনুরোধ করেছিল যে কাকা এখন দুঃসময় মানুষের পাশে এসে দাঁড়াও, বিনা পয়সায় খাবার বিলিয়ে দাও, কিন্তু তিনি শোনেননি, উল্টে বলেছিলেন এটা কি ধর্মশালা। তাই আজ ভোরে সর করে বন্ধু বান্ধবদের জোগাড় করে ঢুকে পড়েছিল সে আড়তে। তারপর সামন্ত মশাইকে গাছে বেঁধে চলে এই বিতরণ। সুলক্ষণা খবরটা পাওয়া মাত্র ছুটে গিয়েছিল সেখানে। সুলক্ষণাকে দেখা মাত্রই সামন্ত মশাই বললেন, ও ছেলে একদিন ডাকাত হবে, ওকে আমি পুলিশে দেব। সেইবারের মতো সামন্তকে থামানো গেছিল। তারপর কেটে গিয়েছে মাস 4। দুর্ভিক্ষের অবসান ঘটেছে, মাঠে মাঠে সোনার ফসল ফলতে শুরু করেছে, লোকের মুখে হাসির জোয়ার, মোক্ষদাও ফিরে এসেছে। এমন একদিনে সুলক্ষণা কাঙাল ভোজন করানোর ব্যবস্থা করলো। সেদিন রোদ উঠেছিল চনমনে, সবটুকু ব্যবস্থা নিজে হাতে করেছিল সুলক্ষণা। অন্তু সাহায্য করতে এলে বলল, তুই যা, তোর বউ এলে তাকে দিয়ে করাবো কাজ। অন্তু লজ্জা পেয়ে চলে গেল। সুলক্ষণা একে একে রাঁধলো ভাত, শুক্তো, ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, ছানার ডালনা, পায়েস ইত্যাদি ইত্যাদি। সূর্য যখন মাথায় চড়লো তখন অর্ধেকের ওপরে লোকজনের খাওয়া হয়ে গেছে। হঠাৎ কাদা পায়ে একজন চাষি দৌড়াতে দৌড়াতে এসে বলল, কর্তামা চলেন। সুলক্ষণা অবাক হয়ে বলল, কোথায়? জমিতে। কার জমিতে? কেন? নগেন তালুকদারের লোকেদের খোকাবাবু মাথা ফাটিয়ে দিয়েছে। সুলক্ষণার মাথায় যেন বাজ পড়ল। নগেন তালুকদার?
এরপর লোকটা বলেই চলল। লোকটা যা বলল তা খানিকটা এরকম, নগেন তালুকদারের লোক তাদের ফসল কাটতে বাধা দেওয়াতে অন্তু নাকি অবাক হয়ে জিজ্ঞাসা করে কেন। তখন তারা বলে এটা নাকি এখন নগেন তালুকদারের জমি। বড় কর্তা নাকি নগেন তালুকদারের বাবাকে ওই জমি বন্ধক দিয়ে গিয়েছিল। এতদিন পর নগেন তালুকদার সেই জমির দলিল বাক্সে খুঁজে পেয়েছে। এখন সে দাবি করছে হয় সুদে আসলে টাকা ফেরত দাও, না হলে এই জমি তার। তারা নাকি আদালত থেকে কিসব কাগজপত্র বের করে এনেছে। শুনে সুলক্ষণা মাথা ঢুলে গেল। মোক্ষদা বলল, অন্তু কোথায়? জমিতেই তো ছিল, এতক্ষণে হয়তো তাকে থানায় নিয়ে গেছে, আপনারা শিগগির চলুন। মোক্ষদা আবার বলল, পুলিশ কেন, সে কি করেছে? সেই তো মাথা গরম করে হাতাহাতি করে দুজনের মাথা ইটের আঘাতে ফাটিয়ে দিলে, তোমরা থামাতে পারলে না? সুলক্ষণা ততক্ষণে উঠে দাঁড়িয়ে বলল, মোক্ষদা তুই এদিকটা দেখ, আমি ওদিকটা দেখে আসছি। থানায় ঢুকে সুলক্ষণার চোখ স্থির হয়ে গেল। চেয়ারে বসে সামন্ত মশাই আর নগেন তালুকদার ফিরে এসেছে দেখে সে কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইল। তারপর গারদের সামনে ধীর পায়ে চলে গেল। অন্তু গারদের ভেতরে উবু হয়ে বসেছিল, কপাল ফেটে রক্ত পড়ছে। সুলক্ষণাকে দেখতে পেয়ে নগেন তালুকদার বলল, কেমন আছেন বৌঠান? অনেকদিন পর এই অধম আপনার দেখা পেল তাহলে? আপনার সাথে শেষ সাক্ষাৎ। কি একটা বলতে গিয়ে সে থেমে গেল। সুলক্ষণা একটা কথাও বলল না। অন্তুর দিকে তাকিয়ে বলল, গায়ে হাত কেন তুলতে গেলি বাবা? অন্তু দৃঢ় গলায় বলল, কাম্মা তুমি না একবার বলেছিলে অন্যায় যে করে আর অন্যায় যে সহে। আর তাছাড়া আমি তো মারিনি, আমি শুধু ওদের আমাদের জমি থেকে সরিয়ে দেবার চেষ্টা করেছিলাম। মারলো তো আমায় ওরা। আমি তারপর মাটিতে পড়ে জ্ঞান হারালাম, তারপর আর কিচ্ছু মনে নেই। দারোগা চোখ গরম করে বলল, ফের মিথ্যে কথা? তাহলে কি তালুকদার মশাই ভুল বলবেন? সুলক্ষণা ফিরে এলো। তার বুঝতে আর বাকি রইল না কি হয়েছে। শোনা গেল এরপর পরপর কদিন অন্তুকে আদালতে তোলা হবে। তালুকদারের লোকেদের খুনের প্রচেষ্টা আর দিলীপ সামন্তের আড়তে সেবার ডাকাতির মিথ্যে মামলার জের ধরেই তার সাজা হবে যাবজ্জীবন, আর তা না হলে 7 বছরের সশ্রম কারাদণ্ড। টাকার জোর থাকলে সে না হয় ভালো উকিল ধরে খোকাকে বাঁচাতে পারত, কিন্তু এখন তার সম্ভব নয়। যেমনটা সম্ভাব্য সাজা হওয়ার পর, যেহেতু সে নাবালক তাই 2-3 বছর সে রিমান্ড হোমে থাকবে, তারপর বাদবাকি জীবন কালকুঠুরিতে। নিয়ম মাফিক অন্তুর সাজা হলো, যাবজ্জীবনই হলো। যেদিন রায় ঘোষণা হলো, সুলক্ষণার বুকের বাদিকটা ব্যথায় মোচড় দিয়ে উঠল, কিন্তু এতে করে গ্রামের মানুষের রোজনামচার কোনো বিশেষ পরিবর্তন হলো না। শুধু মানুষ এখন তাকে দয়ার নজরে দেখতে শুরু করলো। কেউ বলল, আহারে মাঠানের ভাসুরের ছেলের জন্য কি অবস্থা। কেউ বলল, আহাগো বেচারি, স্বামীপুত্র সব হারালো। কেউ আবার বলে, রূপের আগুন সাংঘাতিক, সব ছাড়খাড় করে দেয়। তালুকদারের নজর পড়েছিল আর যাবে কোথায়। এসব কথা কানে এলেও সুলক্ষণার জীবনটা যেন থেমে যায়নি। সে চলতে লাগলো। মাঝে মধ্যে অন্তুকে গিয়ে দেখে আসতো সে। তার চোখের তলায় কালি পড়েছে, বুকের হাড় বেরিয়ে গেছে। সে তাকে দেখে বলল, ঠিক করে খাওয়া দাওয়া করছিস না? অন্তু বলল, এখানে তুমি নেই যে, খাওয়া গলা দিয়ে নামে না। ব্যাস, আর কথা হয় না। সময় শেষ হয়ে যায়, সে ফিরে আসে বাড়িতে। তারপর একদিনের কথা, অন্তুকে দেখতে গেছিল সে, কিন্তু সেদিন দেখা হয়নি। তাই বাড়ি ফিরে গুম হয়ে বসে রইল খানিকক্ষণ। তারপর নিয়ম মাফিক সন্ধ্যা নামলো মফস্বলের ঘরে ঘরে। শঙ্খধ্বনি পড়ল। সুলক্ষণাও তুলসী তলায় প্রদীপ জ্বালালো। সুলক্ষণা অভ্যেস মতো এলাচের কৌটো থেকে একটা এলাচ মুখে দিয়ে বলল, পুড়িয়ে দিল চোখ যে আমার, পুড়িয়ে দিল বুক। এমন সময় উঠোনে একটা পায়ের আওয়াজে চমকে উঠল। উঠোনে দাঁড়িয়ে নগেন তালুকদার। সুলক্ষণা উঠে দাঁড়িয়ে বলল, কি চাই এখানে? নগেন আবারও বুকে হাত ঘষতে ঘষতে বলল, তোমাকে। সুলক্ষণা আবারও পাথর হয়ে গেল। নগেন তালুকদার বলেই চলল, তবে এইবার স্ত্রী হিসেবে তোমাকে চাই না। সুলক্ষণা শান্ত গলায় বলল, মানে কি বলতে চাইছেন? তুমি নিজেই বুঝদার, তুমি একা, আমিও একা। এবার বুঝে দেখো কি করবে। এক মুহূর্তের জন্য সুলক্ষণার মনে হলো তাকে কুড়াল দিয়ে 2 টুকরো করে দেয়, কিন্তু কি মনে হতে থেমে গেল। বলল, আপনি এখন যান। নগেন তালুকদার চলে যাচ্ছিল, হঠাৎ থমকে দাঁড়িয়ে বলল, ভেবে দেখে বলো, আমি কাল আবার আসবো। সুলক্ষণা কিছুক্ষণ কি একটা ভাবলো, তারপর বলল, আসতে হবে না, আপনি ঠিক খবর পেয়ে যাবেন। এরপর সারা রাত সুলক্ষণা ভেবেই গেল শুধু। খাওয়া দাওয়া কিছু করলো না। মোক্ষদাকে বলল, মাথা ধরেছে, সে খাবে না। ঘরের ভেতরে সে পায়চারি করতে লাগলো। একবার স্বামীর ছবির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, একবার ভাসুরের ছবির সামনে কেঁদে ভাসালো, তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিয়ের বেনারসি গায়ে ফেলে দেখলো। পরক্ষণে তা গা থেকে ছুঁড়ে ফেলে দিল। তারপর আয়নার সামনে ড্রয়ারটা খুলে একটা বের করলো, তাতে একটু আতর মাখিয়ে রেখে দিল। তার এলাচের কৌটোটা খুলে একটা এলাচ মুখে দিল। তারপর স্বামী টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো, কাগজ পেন নিয়ে কি যেন একটা লিখলো, তারপর ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে উঠতে একটু দেরি হলো সুলক্ষণার। ততক্ষণে মোক্ষদা চায়ের জল চাপিয়ে দিয়েছে। মোক্ষদাকে দেখে সুলক্ষণা বলল, এত বেলা হয়ে গেছে, ডাকিসনি কেন মুখ পুরি? মোক্ষদা বলল, আজ কি রাঁধবে?
সুলক্ষণ হাসি মুখে বলল, আজ অন্তুর পছন্দের রান্না হবে, তুমি আজ ওর কাছে যাবে? এই তো সেদিন গেলে, আজকে তোমাকে দেখা করতে দেবে না? তুই যাবি আজকে? আমি? হ্যাঁ, আমি আজ ওর পছন্দের রান্না করব, তুই গিয়ে সেটা দিয়ে আসবি, কেমন? আর শোন। হ্যাঁ বলো। তুই যখন ওর সাথে দেখা করবি তখন ওকে বলিস, থামলে কেন বলো, বলিস কাম্মা ওকে খুব ভালোবাসে। তারপর নিজের হাতে কেটে ধুয়ে সুলক্ষণা রান্না করলো, পদগুলি সব অন্তুর পছন্দের। তাকে খাবারটা দেবার অনুমতি বড়বাবুরা দিলেই তবেই মোক্ষদা তাকে এগুলো দিতে পারবে। সুলক্ষণা এটা জানে, তাই বেশি কিছু করেনি, ওই তার প্রিয় নলেন গুড়ের পায়েস আর লুচি আর সাথে একটু আলুর দম। আর যাবার সময় মোক্ষদার মাথায় হাত বুলিয়ে বলল, অনুরোধ করিস যাতে এই খাবারগুলো ওকে দিতে দেওয়া হয়। আচ্ছা। আর শোন, বলো, সাবধানে যাস, খুব মেঘ করেছে। আর কি? আজ আর তোর আসার দরকার নেই, তোর মাসি না কে আছে না ওখানের আশেপাশে কোনো একটা জায়গায়, পারলে ওখানে থেকে যাস। আর তুমি চিন্তা নেই, ভগবান আছেন। রাত তখন 3:10। বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে, এমন সময় গোটা গ্রাম তখন ঘুমিয়ে। দরজায় টোকা পড়লো, ভেতরের মানুষটা তখনও ঘুমায়নি, উসখুস করছে। ঘরে টিমটিমে বাতিটা জ্বালিয়ে একটা চাদর জড়িয়ে দরজা খুলে সে অবাক। শিগগিরই তাকে ভেতরে নিয়ে দৌড় দিয়ে প্রথম প্রশ্ন ছুড়ে দিল, এত রাতে? উত্তর এলো, গায়ের থেকে এখনো চামেলি ফুলের সুবাসে যায়নি তো? নগেন তালুকদার মুচকি হেসে বললেন, হিংসে হচ্ছে? হচ্ছে বই কি। তারপর নগেন ধীরে ধীরে বিছানার পাশে বসলো এবং সেই অপরূপা সুন্দরীকে কাছে ডেকে বলল, এসো সুলক্ষণা, আমার বুকে এসো। এই বলে নগেন সুলক্ষণাকে জাপটে ধরলো। সুলক্ষণার মুখে দুটো এলাচ ছিল, তার গন্ধ যেন চারিদিকে ম করছিল। নগেন বলল, কি সুন্দর গন্ধ, কি আছে মুখে? সুলক্ষণা হেসে বলল, বিষ। কি? আরে বাবা, এলাচের গন্ধ চেনো না? না। এই বলে সে তার শাড়ির আঁচল খসিয়ে দিতে উদ্যত হলো। এমন সময় সুলক্ষণা নগেনের হাতটা ঠেলে ফেলে দিয়ে জোরে হেসে উঠল। তারপর কোমরের ওপাশ থেকে কি যেন একটা বের করে আনলো। নগেনের তখন দম বন্ধ হয়ে যাবার জোগাড়, কিন্তু সে তবুও দমল না, শুধু অবাক হয়ে গিয়ে বলল, আরে এটা এনেছো কেন? শেয়াল মারতে কাজে আসবে। শেয়াল? উফ, এসো তো, আর সময় নষ্ট করো না। সুলক্ষণা সেরূপ শান্ত স্বরে বলল, আচ্ছা বেশ। তারপর মিনিট 20 সব চুপচাপ। তারপর একটা বিকট চিৎকারে গ্রামের সকলের ঘুম ভেঙে গেল। চিৎকারটা নগেন তালুকদারের। বৃষ্টি তখন রাশ টেনেছে, ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি। সুলক্ষণা দরজা খুলল, হাতে রক্তাক্ত একটি ছোড়া সাদা শাড়ি, তার লাল হয়ে গেছে রক্তে। আলো আধারিতে দেখা গেল ঘরে পড়ে আছে নগেনের নিথর দেহ। চোখের মণি দুটো যেন কেউ খুবলে নিয়েছে, আর বুকের কাছে যেন মনে হচ্ছে কেউ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে। সুলক্ষণা টলতে টলতে নিজের ঘরে ঢুকলো, খুব ক্লান্ত সে আজ। সে এসে প্রথমে সাবান দিয়ে ভালো করে স্নান করে নিল, তারপর স্নান সেরে তারপর শাড়ি পাল্টে যখন বিছানায় এসে বসলো তখন ভোর 4টে। গলাটা কেমন শুকিয়ে কাঠ হয়ে গেছিল, তাই টেবিলের ঢাকা দিয়ে রাখা গ্লাস থেকে জল খেয়ে নিল। তার দুটো চোখ সেই সময় বুঝে আসছে ঘুমে। ঘুমিয়ে পড়ল সে অতল গভীরে। সকালে পুলিশ এসে প্রথমে নগেন তালুকদারের মৃতদেহ উদ্ধার করলো। তার মৃতদেহের পাশে রাখা একটা চিরকুট, তাতে লেখা, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। অপর পক্ষে অনেক বেলায় মোক্ষদা এসে যখন দেখলো সদর দরজা খোলা, ওপরের ঘরে সুলক্ষণা এখনো ঘুমিয়ে আছে, ভাবলো অনেক রাতে ঘুমিয়েছে হয়তো। সে তখন ডাক দিল, একবার, দুবার, তিনবার, না, ঘুম ভাঙলো না তার। তারপরে আরো বেলায় সুলক্ষণার দেহ যখন পুলিশ উদ্ধার করে তার সাথে একটা এলাচের কৌটো আর টেবিলে রাখা একটা কাগজ উদ্ধার করে। সেই কৌটায় এক প্রকার স্লো পয়জন মিশিয়ে রাখা ছিল। পুলিশ তা অনেক পরে জানতে পেরেছিল। আর যে কাগজটা পুলিশ পেয়েছিল ওর ঘরে, তাতে একটাই লাইন জলজল করছিল, আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে, হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল বা শালিকের বেশে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।